আজকে আপনাদের সঙ্গে একটা টপিক শেয়ার করব। এই টপিকটা আমি কোনো চ্যানেলে, কোনো পডকাস্টে কোথাও আগে বলিনি। কারণ এই টপিকটা নিয়ে কি নিয়ে কারণে বলা হয়নি সেটা আমার জানা নেই। কারণ এই টপিকের ধারে কাছে টপিক নিয়ে অনেকবার ডিসকাস করছি। সেটা আপনারা হয়তো অনেকবার শুনেছেন, টুথ স্প্লিটিং, যেটা আমি সব জায়গায় বলে থাকি। সেটা হচ্ছে নোরা দাঁতকে এইভাবে স্টেবিলাইজ করা যায় বা নোরা দাঁতকে কিভাবে শক্ত করা যায়। কিন্তু আজকে যেটা বলবো সেটা একটু অন্য ধরনের টপিক। টপিকটা কি? নলাদাঁতকে শক্ত করা, কিন্তু পোস্টিরিয়র টু স্প্লিটিং, মানে পেছনের দিকে নলাদাঁত, যেটা নিয়ে খুব বেশি ডিসকাশন আগে করিনি। পেছনের দিকে নলাদাঁতকে কিভাবে শক্ত করা যায়। কারণ আগে ধারণা ছিল, মানে আজ থেকে 5-6 বছর আগে ধারণা ছিল লোকের, এবং লিটারেচারে বইও ছিল, যে পোস্টিরিয়র টুথকে স্প্লিট করা যায় না, পিছনের দাঁত মরে গেলে সেটা তুলেই ফেলতে হয়। তবে হ্যাঁ, একটা কথা বলি, অনেকেই আমার কাছে পোস্টিরিয়র টুথ স্প্লিটিং নিয়ে আসে, দাঁত একদম ঢকঢক করে নড়ছে, সেখান থেকে পুঁজ বেরোচ্ছে, মানে বোন কিছু নেই, ঝুলছে, এই ধরনের দাঁত কিন্তু পোস্টিরিয়র টুথ স্প্লিটিং করা যায় না। কারণ মনে রাখবেন, পিছনের দাঁতগুলো চিবিয়ে খাওয়ার দাঁত, সেটা লোড নেয়। এইরকম সিচুয়েশন হলে কিন্তু আমার কাছে এসে কোনো লাভ নেই। কিন্তু যেরকম হয় যে দাঁতটা অল্প নড়ছে, সেখানে মাঝে মাঝে ফুলে উঠছে, কিন্তু আহ, কিছুটা বোন আছে, সেটা তো আপনি বুঝতে পারবেন না আমার কাছে এলেই বা অন্য কোথাও এক্স রে করালেই বুঝতে পারবেন। সেখানে আপনাকে আপনার ডাক্তারবাবু বলেছেন দাঁতটা তুলে ফেলতে হবে। এর মধ্যে কিন্তু 75 থেকে 80% দাঁত আমি পোস্টিরিয়র টু স্প্লিটিং করে রাখতে পারি। এই টেকনিকটা নিয়ে আগে খুব একটা ডিসকাস করিনি, কারণ এই টেকনিকটা একটু অ্যান্টিরিয়র টু স্প্লিটিং বা সামনের দাঁতকে ফিক্সেশন করার থেকে ডিফারেন্ট। এবার পোস্টেরিয়র টুথ স্প্লিন্টিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জটা যেটা বললাম, সেটা হলো যেহেতু পেছনের দাঁত দিয়ে আমরা চিবিয়ে খাই, সেজন্য খুব ভালো যদি অক্লুশন ব্যালেন্স না করা যায়, স্প্লিন্টিংটা করার পরে যদি খুব ভালো করে ফোর্সকে মিনিমাইজ না করা যায়, ফোর্সকে রিডিরেক্ট না করা যায়, তাহলে কিন্তু স্প্লিন্টিং ভেঙে যাবে। অতএব মনে রাখবেন, অধিকাংশ ক্ষেত্রেই পোস্টিরিয়র টু স্প্লিন্টিং কিন্তু শুধু পাশের দাঁতের সঙ্গে জুড়ে দিলে হবে না। এটা একটা অসুবিধা। কারণ পোস্টিরিয়র টু স্প্লিন্টিং এ যেটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে যেহেতু দাঁতটা অলরেডি নুয়ে গেছে এবং তার পেরিয়াপেক্যাল, মানে দাঁতের গোড়ার নিচে একটা ইনফেকশন থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে দাঁতটাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। এটা কিন্তু 100% সিচুয়েশনে করতে হয় বলছি না, কিন্তু আমি দেখেছি, আমার এক্সপিরিয়েন্স বলে 60 to 70% সিচুয়েশনে পোস্টিরিয়র টুথ নড়ছে, মানে পিছনের দিকে দাঁত পড়ছে, এক্ষেত্রে কিন্তু 65 to 70% সিচুয়েশনে একটা রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। করে দাঁতটাকে আগে দাঁতের ভিতরে পাল্পের ইনফেকশন কমাতে হয়। এবং কোনো কোনো সময় এরকম হয় যে পোস্টিরিয়র টুথ স্প্লিন্টিং এর 3টে ধাপ হয়: রুট ক্যানাল ট্রিটমেন্ট, ফলোড বাই স্প্লিন্টিং, তারপরে হয়তো অনেক সময় সিচুয়েশন হয় যেখানে আমরা পিছনের দাঁতটা সার্জারি করে বোন গ্রাফট বা হাড় যেটা চলে গেছে সেখানে হাড়ের রিপ্লেসমেন্ট মেটেরিয়াল দিয়ে এই জিনিসটাকে স্টেবিলাইজ করতে পারি। আমার করা বেশ কিছু পেশেন্ট, প্রথম দিকে যেগুলো করেছিলাম সেগুলো ওভারসিজ পেশেন্ট ছিল, যারা ইংল্যান্ড থেকে বা বাইরে থেকে এনআরআই পেশেন্ট এসেছিলেন। কারণ আমি ইনিশিয়ালি, তারা এসে আমাকে বলেছেন যে আমরা করতে চাই। কারণ জিনিস যেহেতু চ্যালেঞ্জিং, আমি এখানকার পেশেন্টদের প্রথম দিকে করতাম না, কিন্তু করার পর আমি দেখছি কোভিড এর আগে 2019-এ করা, 2018-এ করা কেস, তারা ফিরে আসছে 5 বছর 6 বছর আগে, যেখানে হাড় খুব কমে গেছিল, এখন কিন্তু অনেকটা বোর্ড তৈরি হয়েছে, দাঁতগুলো কিন্তু খুব ভালো আছে, 6 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল। অতএব পোস্টিরিয়র টুথ স্প্লিন্টিং, যেটা কম্পারেটিভলি নিউয়ার টপিক, এবং আমি জানি না কলকাতা শহরে খুব একটা বেশি হয়ও কিনা। কারণ আমি যতদূর জানি, আমার কাছে প্রচুর আজকাল রেফারেল পাচ্ছি, অনেক ডাক্তারবাবুরা রেফার করছেন যে আমি পিছনের দাঁত হচ্ছে, কিন্তু আমি দাঁতটা পেশেন্ট তুলতে যাচ্ছি না, রাখতে যাচ্ছে, আমার কাছে রেফার করছেন। সেক্ষেত্রে কিন্তু যেটা সুবিধা সেটা হচ্ছে যে আমি এটা করছি এবং খুব এফেক্টিভলি করছি। এবার আপনাদের যেটা বলার সেটা হচ্ছে যে আহ, এই টুথ এই এই সিচুয়েশনটা কিন্তু আগে 5 বছর আগে অ্যাভেলেবেল ছিল না। এখন আমরা পেছনের দাঁত নড়ে গেলেও রাখতে পারি। অতএব আপনাদের যদি এরকম সিচুয়েশন হয় যে পেছনের দাঁত নড়ে গেছে, আপনারা ভাবছেন এটা তুলে ফেলতে হবে, বা আপনার ডাক্তারবাবু আপনাকে বলেছেন, যাকে দেখিয়েছে, এটা তুলেই ফেলতে হবে, শুধু যদি সেটা থার্ড মোলার না হয়, আটকের দাঁত হলে কিন্তু এটা করার কোনো যুক্তি নেই। এছাড়া সামনের দিকের দাঁত যদি হয়, তাহলে কিন্তু করতে পারে। তবে হ্যাঁ, পোস্টিরিয়র টুথ স্প্লিটিং এর ব্যাপারে শেষ যে কথাটা বলবো, পোস্টিরিয়র টুথ স্প্লিটিং করার একটা প্রিকন্ডিশন বা পূর্ব শর্ত আছে। সেটা হচ্ছে যে দাঁতটা নড়ছে তার সামনে এবং পিছনে মিনিমাম দুটো স্টেবল দাঁত থাকতে হবে, নইলে কিন্তু পোস্টিরিয়র টুথ স্প্লিটিং করা যাবে না। অতএব আপনার কোনো দাঁত নড়ে থাকলে বা আপনার চেনাশোনা কারো যদি পেছনের দিকে দাঁত নড়ে গিয়ে থাকে, আপনার আপনার মনে হচ্ছে দাঁতটা তুলে ফেলতে হতে পারে, বা আপনি একজন ডাক্তারবাবুকে দেখিয়েছেন যিনি বলেছেন দাঁতটা তুলে ফেলতে হবে,
যদি মনে করেন যে দাঁতটা আপনি কিছু আরো সার্ভিস চান, তাহলে আমাদের সেন্টারে আমার কাছে দেখাতে আসতে পারেন। আমরা কিন্তু এটা এফিসিয়েন্টলি করছি। আমার কাছে আমি জেনারেলি কোনো ভিডিওতে বলি না আমাদের সেন্টারে আসতে বা আমার কাছেই আসতে, কিন্তু যেহেতু এটা কলকাতা শহরে খুব বেশি হয় না, বা আপনি যে ডাক্তারবাবু যাচ্ছেন তাকেও বলতে পারেন যে আপনি কি পোস্টেরিয়ার সুট প্রিন্টিং বা পিছনের দিকে দাঁত স্টেবিলাইজ করেন। যদি করেন তাহলে আমি দাঁতটা তুলতে চাইছি না, দাঁতটাকে যদি আরো কিছুদিন সার্ভিস দেওয়া যায়। কারণ আপনি তো দাঁতটা তুলে যে কোনো সময় রিপ্লেস করাতে পারেন, কিন্তু সেই দাঁতটা যদি আরো 5 বছর, 6 বছর, 7 বছর থাকে, তাহলে আপনি ন্যাচারালি গিফটেড অর্গান সেটাকে আপনি মেনটেন করতে পারবেন। এই সংক্রান্ত যদি আপনার আরো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট বক্সে লিখুন, বা এই ধরনের আরো কোনো টপিক সম্পর্কে জানতে হলেও কমেন্ট বক্সে লিখুন। আমি আমার ওডোটোরা টিম এবং চ্যানেলের টিম আপনাকে নিশ্চয়ই উত্তর দেব। এবং আপনি যদি মনে করেন যে এই সংক্রান্ত আরো কোনো রকম তথ্য আপনার দরকার, আপনি আমাদের জানান কমেন্ট বক্সে লিখে, নিশ্চয়ই আমরা সেই বিষয়ে আপনাকে সাহায্য করতে পারবো। এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ারও করতে পারেন। আপনাদের সঙ্গে পরবর্তীকালে একটা নতুন টপিক নিয়ে নিশ্চয়ই দেখা হবে। আজকের মতো বিদায়।